গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির তৃতীয় উপন্যাস বকুল কথা। আজ তৃতীয় পর্ব। খবরটা শুনে স্তব্ধ হয়ে গেলেন অনামিকা দেবী। সেই সদা হাস্যমুখ প্রিয়দর্শন ভদ্রলোকটি, তার বাড়িতেই অনামিকা দেবী রয়েছেন। আর একদিনেই যেন একটি আত্মীয়তা ভাব এসে গেছে। ভদ্রলোকের নাম অনিল, তার মা কিন্তু তাকে ডাকছিলেন নেনু নেনু বলে। ভদ্রলোক হেসে বলেছিলেন, না, তুমি আমার মান সম্মান কিছু রাখতে দেবে না মা। দেখুন, এত বড় ছেলেকে আপনার মতো একজন লেখিকার সামনে এইরকম নামে ডাকা। সুন্দর ঘরোয়া পরিবেশ, এটা প্রীতিকর, অন্তত অনামিকা দেবীর কাছে। অনেক সময় অনেক বাড়িতে দেখেছেন অদ্ভুত আড়ষ্ট একটা কৃত্রিমতা। অনামিকা দেবী যে একজন লেখিকা, এটা যেন তারা অহরহ মনে জাগরুক না রেখে পারছেন না। বড় অস্বস্তিকর। অনামিকা দেবী তখন অনিলবাবুর কথায় হেসে বলেছিলেন, ওতে অবাক হচ্ছি না আমি। আমারও একটি ডাকনাম আছে যা শুনলে মোটেই লেখিকা মনে হবে না। ভদ্রলোক বলেছিলেন, অধিবেশন হয়ে যাক, আপনার লেখার গল্প শুনব। লেখার আবার গল্প কি? হেসেছিলেন অনামিকা দেবী। অনিলবাবু বলেছিলেন, বাহ, গল্প নেই? আচ্ছা, গল্প না হোক, ইতিহাসই। কবে থেকে লিখছেন, প্রথম কিভাবে লেখার প্রেরণা এলো, কি করে প্রথম লেখা ছাপা হলো, এইসব। অনামিকা দেবী বলেছিলেন, বাল্মীকির গল্প জানেন তো? মরা মরা বলতে বলতে রাম। আমার প্রায় তাই। লেখা শব্দটা তখন উল্টো করে সাজানো ছিল খেলা। সেই খেলা করতে করতেই দেখি কখন অক্ষর দুটো জায়গা বদল করে নিয়েছে। কাজে কেন লিখতে ইচ্ছে হলো, কার প্রেরণা পেলাম, এসব বলতে পারবো না। অনিলবাবুর স্ত্রী বলেছিলেন, আচ্ছা, ওকে নাইতে খেতে দেবে না? যাও, এখন পালাও, পরে গল্প হবে। সেই পরটা আর পাওয়া গেল না। সমস্ত পরিবেশটাই ধ্বংস হয়ে গেছে। হঠাৎ ভয়ানক একটা কুণ্ঠা আসে অনামিকা দেবীর। নিজেকেই যেন অপরাধী অপরাধী লাগছে। এই অনিলবাবুর বাড়িতেই তো তার থাকা। এই বিপদের সময় অনিলবাবুর মা আর স্ত্রী হয়তো অনামিকা দেবীর সুবিধা অসুবিধে নিয়ে, আহার আয়োজন নিয়ে ব্যস্ত হবেন। হয়তো অনামিকা দেবীকে, না, ওরা যদিও বা না ভাবেন, নিজেই নিজেকে অপয়া ভাবছেন অনামিকা দেবী। ভাববার হেতু না থাকলেও ভাবছেন। আর ভেবে কুণ্ঠার অবধি থাকছে না। এখনই অনামিকা দেবীকে ওদের বাড়িতে গিয়ে ঢুকতে হবে, খেতে হবে, শুতে হবে। ইস, তার থেকে যদি তাকেও সেই স্কুল বাড়ির কোনো একটা ঘর দিত। কিন্তু তা দেবে না। মহিলাকে মহিলার মতোই সসম্ভ্রমেই রাখবে, তাই স্বয়ং মূল মালিকের বাড়িতেই। অথচ অনামিকা দেবীর মনে হচ্ছে, আমি কি করে অনিলবাবুর মার সামনে গিয়ে দাঁড়াব? হঠাৎ কানে এলো কে যেন বলছে, নাকের হাড়? আরে দূর, ও এমন কিছু মারাত্মক নয়। শুনে খারাপ লাগল। মারাত্মক নয় বলে কি কিছুই নয়? যে আঘাতে উৎসবের সুর থেমে যায়, নৃত্যের তাল যায় ভেঙে, বীণার তার যায় ছিঁড়ে, সেটাও দুঃখের বই কি? কত সময় ওই তুচ্ছ আঘাতে কত মুহূর্ত যায় ব্যর্থ হয়ে। মারাত্মক নয়, কিন্তু বেদনাদায়ক নিশ্চয়ই। বাড়িটা যেন থমথম করছে, যেন শোকের ছায়া কোথায় লুকিয়ে আছে। অপ্রত্যাশিত এই আঘাত যে সেই উৎসাহী মানুষটার মনের কতখানি ক্ষতি করবে, তাই ভেবে শঙ্কিত হচ্ছেন জননী জায়া। হাসপাতাল থেকে রাত্রে ছাড়েনি, কাল কেমন থাকেন দেখে ছাড়বে। মন ভাঙা মা আর স্ত্রী অনামিকা দেবীর সঙ্গে সামান্য দু একটি কথা বলেন, তারপর সেই বউটির হাতে ওকে সমর্পণ করে দেন। যে বউটি কলকাতার মেয়ে, যে অনামিকা দেবীর পায়ে পায়ে ঘুরছে আজ সারাদিন। খিদে নেই বলে সামান্য একটু জল খেয়ে শুয়ে পড়লেন অনামিকা দেবী। বউটি ওর মশারি গুঁজে দিতে এসে হঠাৎ বিছানার পায়ের দিকে বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এত নতুন নতুন প্লটে গল্প লেখেন,
তবু আপনাকে একটা প্লট আমি দিতে পারি। শুনে অনামিকা দেবীর মনের মধ্যে একটু সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। প্লট, তার মানে আপন জীবন কাহিনী, যেটা নাকি অনেকেই মনে করে থাকেন আশ্চর্য রকমের মৌলিক আর পৃথিবীর সব থেকে দুঃখবহ। হ্যাঁ, দুঃখই। সুখী সন্তুষ্ট মানুষেরা নিজের জীবনটাকে উপন্যাসের প্লট বলে ভাবে না, ভাবে দুঃখীরা, দুঃখবিলাসীরা। বউটিকে তো সারাদিন বেশ হাসি খুশি লাগছিল, কিন্তু হঠাৎ দেখলেন তার মুখে বিষণ্ণতা। সে দীর্ঘশ্বাস ফেলে বলছে, আমি আপনাকে একটা প্লট দিতে পারি, তবে দুঃখবিলাসী, নিজের প্রতি অধিক মূল্যবোধ থেকে যে বিলাসের উৎপত্তি, আমি আমার উপযুক্ত পেলাম না। এই চিন্তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সমস্ত পাওয়াটুকুকেও বিস্বাদ করে তুলে এরা অহরহই দুঃখ পায়। বউটির নাম নমিতা, অনিলবাবুর ভাগ্নে বউ। কিন্তু মামা শ্বশুরের বাড়িতে সে থাকে কেন? তার স্বামী কোথায়? এই প্রশ্ন অনামিকা দেবীর মনের মধ্যে এসেছিল, কিন্তু এই প্রশ্ন উচ্চারণ করা যায় না। তবু ভাবেননি হঠাৎ এক দীর্ঘশ্বাস শুনতে হবে। শুনে না বোঝার ভান করলেন, বললেন, আমাদের এই জীবনের পথের ধুলোয় বালিতে তো উপন্যাসের উপাদান ছড়ানো, প্রতিনিয়তই জমেছে প্লট। এই যে ধরো না, আজকে যা ঘটে গেল, এও কি একটা নাটকের প্লট হতে পারে না? নমিতা যেন ঈষৎ চঞ্চল হল। নমিতার এসব তত্ত্বকথা ভালো লাগলো না তা বোঝা গেল, অথবা শোনেওনি ভালো করে। তাই কেমন যেন অন্য মানুষের মতো বলল, হ্যাঁ তা বটে, কিন্তু এটা তো একটা সাময়িক ঘটনা, হয়তো আবার আসছে বছর এর থেকে ঘটা করে সাহিত্য সভা হবে, কিন্তু যে নাটক আর দুবার অভিনয় হয় না তার কি হবে? অনামিকা দেবী ঈষৎ চকিত হলেন। যেন ওই রোগা পাতলা সুশ্রী হলেও সাদাসিধে চেহারার তরুণী বউটির মুখে এ ধরনের কথা প্রত্যাশা করেননি। আস্তে বললেন, তারও কোথাও কোনো সার্থক পরিসমাপ্তি আছেই? না, নেই। নমিতা খাট থেকে নামল, মশারি গুঁজতে লাগল, যেন হঠাৎ নিজেকে সংযত করে নিল। অনামিকা দেবী মশারি থেকে বেরিয়ে এলেন, বললেন, এক্ষুনি ঘুম আসবে না, বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। না না, আপনি ঘুমোন, অনেক ক্লান্তি গেছে। আমি আপনাকে বকাচ্ছি দেখলে মামিমা রাগ করবেন। বাহ, তুমি কই বকাচ্ছ? আমি তো বকবক করতে উঠলাম। বসো বসো। নাকি তোমারই ঘুম পাচ্ছে? আমার ঘুম? মেয়েটি একটু হাসল। অনামিকা দেবী আর ঘুরপথে দেরি করলেন না, একেবারে সোজা জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, তোমার স্বামীকে তো দেখলাম না, কলকাতায় কাজ করেন বুঝি? নমিতা একটু চুপ করে থাকল, তারপর হঠাৎ বলে উঠল, কলকাতায় নয়, কাজ করেন ঋষিকেশে, পরকালের কাজ, সাধু হয়ে গেছেন। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। প্লটটা জলের মতো পরিষ্কার হয়ে গেল অতএব। যদিও এমন আশ্চর্য একটা প্লটের কথা ভাবেননি আদৌ অনামিকা দেবী। ভেবেছিলেন সাংসারিক ঘাত প্রতিঘাতের অতি গতানুগতিক কোনো কাহিনী বিস্তার করতে বসবে নমিতা, অথবা জীবনের প্রথম প্রেমের ব্যর্থতার, যেটা আরও অমৌলিক। প্রথম প্রেমে ব্যর্থতা ছাড়া সার্থকতা কোথায়? কিন্তু ওই নমিতা নামের ওই বউটি যেন ঘরের এমন একটা জানলা খুলে ধরল, যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। অনামিকা দেবী অবাক হয়ে ভাবলেন, সেই ছেলেটা যদি এতই ইঁচড়ে পাকা, তো বিয়ে করতে গিয়েছিল কেন? কদিনই বা করেছে বিয়ে? এই তো ছেলে মানুষ বউ। আহা, ওকে আরেকটু স্নেহস্পর্শ দিলে হতো, ওকে আরেকটু কাছে বসালে হতো। ওকে কি ডাকবেন? না, সেটা পাগলামি হবে। তাছাড়া আর হয়তো একটি কথাও মুখ দিয়ে বার করবে না ও। কোন মুহূর্তটা যে কখন কি কাজ করে বসে। এমনি হঠাৎ হারিয়ে যাওয়া মুহূর্ত, হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়া মুহূর্ত, এরাই তো জীবনের অনেকখানি শূন্য করে দিয়ে যায়।
আলোটা নিভিয়ে দিলেন, জানলার কাছে এসে দাঁড়ালেন। সম্পূর্ণ অপরিচিত একটা দৃশ্য। নিরন্ধ্র অন্ধকার, মাথার উপর ক্ষীণ নক্ষত্রের আলো, সমস্ত পটভূমিকাটা যেন বর্তমানকে মুছে নিচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বিছানায় এসে বসলেন। আর ঠিক সেই মুহূর্তে বকুল এসে সামনে দাঁড়ালো, সেই অন্ধকারে। অন্ধকারে ওকে স্পষ্ট দেখা গেল না, কিন্তু ওর ব্যঙ্গ হাসিটা স্পষ্ট শোনা গেল। কি আশ্চর্য, আমাকে একেবারে ভুলে গেলে? স্রেফ বলে দিলে খাতাটা হারিয়ে ফেলেছ? অনামিকা দেবী ওই ছায়াটার কাছে এগিয়ে গেলেন, বললেন, না না, হঠাৎ দেখতে পাচ্ছি হারিয়ে ফেলিনি, রয়েছে, আমার কাছেই রয়েছে। তোমার সব ছবিগুলোই দেখতে পাচ্ছি। ওই যে তুমি নির্মল নামের সেই ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছ, ওই যে তুমি তোমার বরদার সামনে থেকে মাথা নিচু করে চলে যাচ্ছ, ওই যে তোমার শেষদি পাড়ুল আর তুমি কবিতা মেলানো মেলানো খেলা খেলছ, ওই যে তোমার মৃত্যুশয্যাশায়িনী মায়ের চোখ বোজা মুখের দিকে নিষ্পলক চেয়ে রয়েছ, সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মাতৃশোকের গভীর বিষণ্ণতার মধ্যেও তোমার উৎসুক দৃষ্টির প্রতীক্ষা। ওই মৃত্যুর গোলমালের দুটো পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছে, বাঁধটা খানিক গেছে ভেঙে। বকুলের বরদা তখন আর সর্বদা তীব্র দৃষ্টি মেলে দেখতে বসছেন না বেহায়া বকুলটা পাশের বাড়ির ছেলেটার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে কিনা। হ্যাঁ, বকুলের বরদাই ওই গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছিল বকুলের বাল্যকাল থেকেই। বকুলটা কোনো ফাঁকে পিছলে সরে গিয়ে পাশের বাড়ির ছেলেটার মুখোমুখি হচ্ছে কিনা তা দেখার। আচ্ছা, বাল্য আর কৈশোরের সীমারেখাটা বয়সের কোন রেখায় টানা হতো সেই যুগে? বকুল সে কথা জানে না। বকুল 10-11 বছর বয়স থেকেই শুনে আসছে, ধাড়ি মেয়ে, তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকবার এত কি দরকার? ভিঙ্গি অবতার, এ বাড়ি ও বাড়ি বেরিয়ে বেড়ানো হচ্ছে। যাও না, সংসারের কাজ করো গে না। ছাতে ঘোরা হচ্ছিল কেন? বড় হয়েছে সে খেয়াল হবে কবে? বরদা বলতো, বাবা বলতেন, বরদাই বেশি। আর বরদার ওই শাসন বাণীর মধ্যে যেন হিতচেষ্টার চাইতে আক্রোশটাই প্রকট ছিল। পাশের বাড়ির ওই নির্মলটার যে এই বাড়ির বকুল নামের মেয়েটার প্রতি বেশ একটু দুর্বলতা আছে, সে সত্য বরদার চোখে ধরা পড়তে দেরি হয়নি। অতএব এদিক ওদিক কিছু দেখলেই বরদার দেহের শিরায় শিরায় প্রবাহিত সনাতনী রক্ত উত্তপ্ত হয়ে উঠত এবং শাসনের মাত্রা চড়ে উঠত। বরদা নির্মলকেও দুচক্ষের বিষ দেখত। সে কি নির্মল বড়লোকের একমাত্র ছেলে বলে? বকুলের মা বেঁচে থাকতে তবু বকুলের পৃষ্ঠবল ছিল। মা তার বড় ছেলের এই পারিবারিক পবিত্রতা রক্ষার কর্তব্য পালন দেখে রেগে উঠে বলতেন, তোর অত সব দিকে নজর দিয়ে বেড়াবার কি দরকার? যা বারণ করবার আমি করব। তুমি দেখলে তো কোনো ভাবনাই ছিল না, বলতো বরদা। অম্লান বদনে মার মুখের উপরেই বলতো, তা দেখতে তো দেখি না, বরং আমাদের ওপর টেক্কা মেরে মেয়েকে আশকারা দেওয়াই দেখি। খুব মনের মতন মেয়ে কি না? মা চুপ করে যেতেন। শুধু কখনো কখনো মায়ের চোখের দিকে যেন আগুনের ফুলকি জ্বলে উঠত। তবু মা বকুলকেই কাছে ডেকে বলতেন, দাদা যা ভালোবাসে না তা দাদার সামনে করো না। ছোটবেলা থেকে মা বকুলদের শিখিয়েছেন, যা করবে সাহসের সঙ্গে করবে, লুকোচুরির আশ্রয় নিয়ে কিছু করতে যেও না। অথচ মা তার বড় ছেলের তীব্র তিক্ত ব্যঙ্গের মুখটা মনে করে বলতেন, ওর সামনে করো না। বলতেন না, কোনো সময়ই করো না। কিন্তু মা আর বকুলের ভাগ্যে কতদিনই বা ছিলেন। মৃত্যুর অনেক দিন আগে থেকেই তো সংসারের দৃষ্টিতে মৃত হয়ে পড়েছিলেন। ছায়া দিতে পারতেন কই? তারপর তো প্রখর সূর্যালোকের নিচে সনাতনী সংসারের জাঁতার তলায় বরদার সঙ্গে মুখোমুখি দাঁড়ানো বকুলের। অকারণেই হঠাৎ হঠাৎ বলে বসত বরদা, ওদের বাড়ির জানলার দিকে হাঁ করে তাকিয়ে কি করছিলি? বলতো, বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে ইশারায় কথা হচ্ছিল? অপরাধটা সত্যি হোক বা কাল্পনিক হোক,
প্রতিবাদ করবার সাহস ছিল না বকুলের। বকুল শুধু মাথা হেঁট করে অস্ফুটে বলতো, কার সঙ্গে আবার? বাহ, বলতো, জানলার দিকে দাঁড়াতে যাব কেন? এর বেশি জবাব দেবার সাহস ছিল না বকুলের। বকুলের ভয়ে বুক ঢিপ ঢিপ করত। এই যুগের মেয়েরা যদি বকুলের সেই অবস্থাটা দেখতে পেত, না জানি কত জোরেই হেসে উঠত। অনামিকা দেবীর ভাইঝিটাই যদি দর্শক হতো সেই অতীতের ছবির, তা ও হয়তো হেসে উঠত না। ওর প্রাণে মায়া মমতা আছে। ও হয়তো শুধু মুখের রেখায় একটি কৃপার প্রলেপ বুলিয়ে বলতো, বেচারা। তা শুধু ভাইঝি কেন, অনামিকা দেবীরও তো ওই ভীরু নির্বোধ মেয়েটার দিকে তাকিয়ে মনে হচ্ছে, বেচারা, কি ভীরু, কি ভীরু। কিন্তু ভীরু হওয়া ছাড়া উপায়টাই বা কি ছিল বকুলের? কার ভরসায় সাহসী হবে? পাশের বাড়ির সেই ছেলেটার ভরসায়? অনামিকা দেবীর মুখে সূক্ষ্ম একটি কৃপার হাসি ফুটে ওঠে। হাতে একবার হাত ছোঁয়ালে শীতের দিনে ঘেমে যেত ছেলেটা। একটু ভালোবাসা মতো কথা কইতে গেলে কথাটা জিভে জড়িয়ে যেত তার। আর জেঠি পিসির ভয়ে চোখে সর্ষে ফুল দেখত। তা জেঠি পিসিদেরও তো ভীষণভাবে রাইট ছিল তখন শাসন করবার। নির্মল নামের সেই ছেলেটা তার দুর্দান্ত এক জেঠির ভয়ে তটস্থ থাকত। জেঠির ঘ্রাণ শক্তিটাও ছিল তীব্র। বেড়ালরা যেমন মাছ বস্তুটা বাড়ির যেখানেই থাকুক তার আঘ্রাণ পায়, জেঠিরও তেমনি বাড়ির যেখানেই কোনো অপরাধ সংঘটিত হোক তার আঘ্রাণ পেতেন। অতএব নির্মলদের 3 তলার ছাতের সিঁড়িঘরটাকে অথবা 7 জন্ম ধুলো হয়ে পড়ে থাকা বাড়ির পেছন দিকের চাতালটাকে যখন বেশ নিশ্চিন্ত নিরাপদ ভেবে ওরা 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎ জেঠির সাদা ধবধবে থান ধুতির আঁচলের কোণটা ওদের চোখের সামনে দুলে উঠত। ওমা নির্মল, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি গরু খোঁজা করে খুঁজে বেড়াচ্ছি। ওই 2 মিনিটের আগের মিনিটটায় নির্মল জেঠিমার চোখের সামনেই ছিল। মানে আর কি, ইচ্ছে করেই চোখের সামনে ঘোরাঘুরি করে এসেছিল, যাতে তার অনুপস্থিতির পিরিয়ডটা অনেকক্ষণের ধূসরতায় ছড়িয়ে না পড়ে। তবু জেঠিমা ইতিমধ্যেই নির্মলকে গরু খোঁজা খুঁজে ফেলে বাড়ির এই অব্যবহৃত অবান্তর জায়গাটায় খুঁজতে এসেছেন। কিন্তু খোঁজার কারণ সেটা তো অনুক্তই থেকে যায়। জেঠিমার বিস্ময়োক্তিটাই যে শ্রোতা যুগলের বুকের মধ্যেটা ছুরি দিয়ে কেটে কেটে নুন দেয়। ওমা, বকুল যে এখানে! কতক্ষণ এলি মা? আহা, মাহারা প্রাণ, বাড়িতে তিষ্ঠতে পারে না, ছুটে ছুটে পাড়া বেরিয়ে বেড়ায়। আয় মা, আয়, আমার কাছে এসে বস। অতএব মাতৃহীনা বালিকাকে ওই মাতৃস্নেহচ্ছায়ায় আশ্রয় নিতে গুটি গুটি এগোতে হয়। নির্মল তো আগেই হাওয়া হয়ে গেছে, কোনো বানানো কৈফিয়তটুকু পর্যন্ত দেবার চেষ্টা না করে। জেঠিমা বাল বিধবা, জেঠিমা অতএব নিঃসন্তান। কিন্তু জেঠিমার সীমাহীন স্নেহ সমুদ্র সর্বক্ষণ অভিষিক্ত করছে দেবর পুত্র কন্যাদের। সেই অভিষিক্ত প্রাণীগুলো কি এমনই অকৃতজ্ঞ হবে যে তার প্রতি সশ্রদ্ধ সমীহশীল হবে না? বকুলেরই বা উপায় কি সেটা না হবার? বকুলকেও জেঠির সঙ্গে সঙ্গে হয়তো তার নিরিমিষ রান্নাঘরের দরজায় গিয়ে বসতে হতো, এবং জেঠি শাক বাঁচতে বাঁচতে কিংবা খুন্তি নাড়তে নাড়তে সুমধুর প্রশ্ন করতেন, তা হ্যাঁ রে বকুল, তোর বাবা নাকি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, তোর বিয়ের কিছু করছে না? বলা বাহুল্য, বকুলের দিক থেকে এই প্রশ্নের কোনো জবাব যেত না। জেঠি পুনঃ প্রশ্ন করতেন, হচ্ছে কোনো কথাবার্তা? শুনতে পাস কিছু? তারপর ওই নিরুত্তর প্রাণীটার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে নির্মলের মায়ের দিকে তাকিয়ে বলতেন, বুঝলে ছোট বউ, মেয়ের বিয়েটি আর দিচ্ছে না বকুলের বাবা, লাউ কুমড়োর মতো পাড় রাখবে। নির্মলের মা মানুষটা বড় সভ্য ছিলেন, এই ধরনের কথায় বিব্রত বোধ করতেন, কিন্তু দোর্দণ্ড প্রতাপ বড় জায়ের কথার উপর কথা বলার ক্ষমতা তার ছিল না। তিনি অতএব শ্যাম কুল 2 রাখার পদ্ধতিতেই বলতেন, মাটি মারা যাওয়াতে আরও গড়িয়ে গেল, নইলে দিদি হয়ে যেত এতদিনে। ভদ্রলোক আরও 3-3টে মেয়ে তো পার করেছেন।
জেঠিমা এই যুক্তিতে থেমে যেতেন না। তেতো তেতো গলায় বলতেন, করেছেন তখন সময়কালে, মেয়েরা নিজেরা ছক্কা পাঞ্জা হয়ে উঠবার আগে। এবার ক্রমশ যত শেষ তত বেশ। বকুল হলো নোবেল পড়া একেলে মেয়ে। ও হয়তো একখানা লপটপ করে বসে বাপকে বলে বসবে, বাবা, হাঁড়ি ডোম বামুন কায়েত যাই হোক, অমুক লোকটার সঙ্গেই বিয়ে করতে চাই। কিরে বকুল, বলবি নাকি? জেঠিমা হেসে উঠতেন। জেঠিমার সামনে একটা দাঁত ভাঙা ছিল। সেই ভাঙা দাঁতের গহ্বর দিয়ে হাসিটা যেন ছিটকে ছিটকে বেরিয়ে আসত। কিন্তু জেঠি স্নেহময়ী, তাই জেঠি মিনিট কয়েক পরেই বলে উঠতেন, বকুল, কুমড়ো ফুলের বড়া ভাজা খাবি? কেন না কেন, পিটুলি বাটা দিয়ে মুচমুচে করে ভেজেছি, নে একখানা ধর। তোরা যখন এই বাড়িতে প্রথম এলি, তুই তো তখন কাঁটাই শোয়া মেয়ে। তোর মা মাঝে মাঝে বেড়াতে আসতো, তা একদিন এমনি কুমড়ো ফুলের বড়া ভাজছি, বললাম গরম গরম ভাজছি, খাও দুখানা। খেয়ে অবাক, বলে পিটুলি বাটা দিয়ে যে এমন বড়া হয় এ তো কখনো জানি না, ডাল বাটা দিয়ে হয় তাই জানি। বকুলের সেই এক আবেগ থরথর মুহূর্তের ওপর চিলের ডানার ঝাপটা বসিয়ে ছিনিয়ে নিয়ে এসে এইরকম সব আলাত পালাত অবান্তর কথা বলতে শুরু করতেন জেঠি। হয়তোবা কিছু খাইয়েও ছাড়তেন। অবশেষে বকুলকে তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে তবে ফিরতেন। আর শেষমেশ আরেকবার বলতেন, তোর বাপকে এবার ধরতে হবে দেখছি। সমস্ত মেয়ে শূন্য প্রাণ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে, ঘর সংসারে মাথা দেবে না, আর বাপ বসে বসে পরিবারের শোকে তুষ হতে থাকবেন। এটা তো ন্যায্য নয়। বকুল মরমে মরে যেত। বকুল লজ্জায় লাল হয়ে যেত। বকুল মাথা তুলতে পারত না। ওই মাথা নিচু চেহারাটার দিকে তাকিয়ে অনামিকা দেবীর আরেকবার মনে হল, বেচারা। জেঠির এই ন্যায্য কথাটার হুলটির জ্বালা সহজে মিটত না। অনেকদিন ধরেই তাই ও বাড়ির চৌকাঠে বকুলের পদচিহ্ন পড়ত না। সমস্ত আবেগ আকাঙ্ক্ষাকে দমন করে বকুল আপন খাতাপত্রের জগতে নিমগ্ন থাকতে চেষ্টা করত। কিন্তু সেই তপস্যা কি স্থায়ী হতো? দুর্বার একটা আকর্ষণ যেন অবিরত টানতে থাকত বকুলকে ওই বাড়িটার দিকে। তাছাড়া ও বাড়ির রাস্তার দিকের জানলায় ছাতের আলসে ধরে একখানি বিষণ্ণ বিষণ্ণ মুখ মিনতির ইশারায় তপভঙ্গ করে ছাড়ত। ভাবলে হাসি পায়, একটা পুরুষ ছেলে প্রায় একটা ভীরু লাজুক তরুণী মেয়ের ভূমিকায় রেখে দিত নিজেকে। বকুল ওই আবেদন ভরা চোখের আহ্বানকে অগ্রাহ্য করতে পারত না। বকুল আবার একদিন কোন এক ছুতো করে আস্তে ও বাড়ির দরজায় গিয়ে দাঁড়াত। বকুলের সেই ছুতোটা হয়তো আদৌ জোরালো হতো না, কাজেই ছুতোটা অতি সহজেই ছুতো বলেই ধরা পড়ত। কিন্তু অবোধ বকুল আর তার অবোধ প্রেমাস্পদ দুজনেই ওরা ভেবে নিত বড়দের বেশ ফাঁকি দেওয়া গেল। যেমন একদিনের কথা, বাবার আবার হাঁপানির টানের মতো হয়েছে, আর হোমিওপ্যাথির উপর বকুলের বাবার আস্থা, এবং পাশের বাড়ির নির্মল নাকি কোন একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের নাম জানে। এ কি একটা কম বড় ছুতো? অতএব বকুল এসে অনায়াসেই নির্মলের মার কাছে জিজ্ঞেস করতে পারে, কাকিমা, নির্মলদা বাড়ি আছেন? বাবা বলছিলেন নির্মলদা নাকি কোন একজন হোমিওপ্যাথিক ডাক্তার, মানে সেই হাঁপানির মতন আবার একটু। স্পষ্ট স্পষ্ট করে নির্মলদা নামটা উচ্চারণ করতে হয়, যেন কিছুই না, যেন ওই নামটা উচ্চারণ করতে গিয়ে ওর গলা কাঁপে না, ওর বুকের মধ্যে কেমন যেন ভয় ভয় করে না। তবে নির্মলের মা মানুষটি নিতান্তই ভালো মানুষ, অতএব সরল চিত্ত। ওই ছেলেবেলা থেকে পরিচিত ছেলে মেয়ে দুটো যে আবার কোনো নতুন পরিচয়ের মধ্যে নতুন হয়ে উঠতে পারে, এমন সম্ভাবনা তার মাথায় আসত না। এবং তার ভালো মানুষ ছেলেটা এবং পাশের বাড়ির এই নিরীহ মেয়েটা যে তার সঙ্গে এমন চাতুরি খেলতে পারে, তা ভাবতেও পারতেন না। কাজে কাজেই জানলা থেকে চোখের ডাক পেয়ে বিভ্রান্ত হয়ে চলে আসা বকুল ওর সামনে বেশ সপ্রতিভ গলায় বলতে পারত, কাকিমা, নির্মলদা কি বাড়ি আছেন? কাকিমার এক মস্ত বাটি চটের আসন বোনা, তাই তিনি সংসারের কাজের ফাঁকে ফাঁকে প্রখরা বড়জা ও দজ্জাল ননদের চোখ এড়িয়ে
যখন তখনই ওই চটের আসন নিয়ে বসতেন। সেই আসনের ঘর থেকে চোখ না তুলেই তিনি জবাব দিলেন, নির্মল, এই তো একটু আগেই ছিল, আছে বোধহয়, দেখ গিয়ে তার পড়ার ঘরে। বাবার আবার শরীর খারাপ হলো? আহা, তোর মা গিয়ে অবধি যা হয়েছে, মানুষটা আর বোধহয় বাঁচবে না। যা দেখ গে যা, কোন ডাক্তার কে জানে। আমাদের অনাদিবাবু তো... ততক্ষণে বকুল হাওয়া হয়ে গেছে, পৌঁছে গেছে নির্মলের পড়ার ঘরে, মানে এদের 3 তলার ছাদের চিলে কোঠার ঘরে। কিন্তু এসে কি বকুল তার প্রেমাস্পদের বুকে আছড়ে পড়ত, নাকি নিবিড় সান্নিধ্যের আস্বাদ নিত? কিছু না। এই যুগের ছেলেমেয়েরা সেকালের সেই জলো জলো প্রেমকে শহুরে গোয়ালার দুধের সঙ্গে তুলনা করবে। ধরো সেদিনের কথাই, বকুল হাঁপাতে হাঁপাতে এসে বলতে হলো বাবার হাঁপানিটা আবার বেড়েছে, সেই পাপে নিজের হাঁপানি ধরে গেল। নির্মল এগিয়ে এসে হাতটাও ধরল না, শুধু কৃতার্থ মনের দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে বললে? বললাম কাকিমাকে। এই মিছে কথা বলার পাপটি হলো তোমার জন্যে। নির্মলের মুখে অপ্রতিভেদ ছাপ। খুব মিছে কথা আর কি, মেশামশাই তো ভুগছেনি। নির্মলের মাকে বকুল কাকিমা বলে, নির্মলের জ্যাঠাইমাকে জ্যাঠাইমা। কিন্তু নির্মল বকুলের মাকে যে কোন নিয়মে মাসিমা বলতো আর বাবাকে মেশামশাই, কে জানে, তবে বলতো তাই। ডাকা হচ্ছিল কেন? এমনি, দেখা টেখা তো আর হয়ই না। অথচ লাইব্রেরি থেকে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের একটা নতুন বই আনা পড়ে রয়েছে। বকুল উৎসুক গলায় বলল, কই? দেব পড়ে, আগে একটু বসবে তবে। বসে কি হবে? এমনি। খালি এমনি আর এমনি, নিজে যেতে পারেন না বাবু। নিজে? নির্মল একটা ভয়ের ভান করে বলে, ও বাবা, তোমার বড়দার রক্তচক্ষু দেখলেই গায়ের রক্ত বরফ হয়ে যায়। যা করে তাকান আমার দিকে। বড়দা তোমার থেকে কি এমন বড় শুনি যে এত ভয়? বাবা তো কিচ্ছু বলেন না, মা তো তোমাকে কত... হ্যাঁ, মাসিমা তো কত ভালোবাসতেন, গেলে কত খুশি হতেন, কিন্তু বড়দা মানে বেশি বড় না হলেও সাংঘাতিক ম্যান। পুলিশ অফিসার হয় ওর উপযুক্ত পেশা ছিল। তা আমারই বুঝি খুব পিসি আর জেঠির সামনে পড়ে গেলে, এই আজকে পড়নি তো? না, জেঠিমা বোধহয় পুজোর ঘরে আর পিসি রান্নাঘরে। সত্যি ওদের জন্যে তোমার... নির্মল একটা হতাশ নিঃশ্বাস ফেলে। বকুলের চোখে আবেগের ছায়া। বকুল ক্ষুব্ধ অভিমানের গলায় বলে, সত্যি ওদের জন্যে তোমার... বলে নিঃশ্বাস ফেললেই তোমার সব কাজ মিটে গেল না? কি করব বলো? ঠিক আছে, আমি আর আসছি না। না না, লক্ষ্মীটি, রানীটি, অত শাস্তি দিও না। ওই প্রেম সম্বোধনের দৌড় ওই পর্যন্তই। আর প্রেমালাপের নমুনাও তো সেই লাইব্রেরির বই আর কেউ আসছে কিনা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কেউ এসে তো কোনো দৃশ্যই দেখবে না, তবু ভয়। ভয় ভয়, ভালোবাসা মানেই ভয়। বারে বারেই মনে হয় বুঝি পেছনে কেউ এসে দাঁড়ালো। বারে বারেই মনে হয় বাড়িতে হঠাৎ খোঁজ পড়লেই ধরা পড়বে বকুল নির্মলদের বাড়ি গেছে। সেই ধরা পড়ার সঙ্গে সঙ্গেই তো ধরা পড়ে যাবে ওই ছুতোটা ছুতোই। বাবা বলবেন, কই, নির্মলকে বলতে যেতে তো বলিনি, শুধু বলেছিলাম নির্মলদের বাড়িতে তো বড় বড় অসুখেও হোমিওপ্যাথি চালায়। আর দাদা বলবে, ও বাড়িতে গিয়েছিলি কি জন্যে? কি দরকার ওখানে? ধিঙ্গি মেয়ের এত স্বাধীনতা কিসের? তবু না এসেও তো পারা যায় না। তবে এ বাড়িতে মুখোমুখি কেউ বলে ওঠে না, এ বাড়িতে এসেছ কি জন্যে, এত বেহায়ামি কেন? এই বাড়িতে যেন শেয়ানে শেয়ানে কোলাকুলি। দৈবাত যদি জেঠি এসে উপস্থিত নাও হন, সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় তো কারো না কারোর সঙ্গে দেখা হয়েই যাবে। হয়তো পিসিরই সঙ্গে। পিসিও ভুরু কুঁচকে বলবে, বকুল যে, কতক্ষণ এসেছিস? বকুলকে বলতে হবে, এই একটু আগে। কোথায় ছিলি? কই দেখিনি তো। নির্মলদা লাইব্রেরির একটা বই দেবেন বলেছিলেন।
ও বই, তা ভাইপোটাকে একটু পাঠিয়ে দিল তো পারিস বাছা। বাপের এই অসুখ, আর তুই ডাগর মেয়ে বই বই করে তাকে ফেলে রেখে এসে আবার সেই হাঁপাতে হাঁপাতে 3 তলার ছাদে যাওয়া। নির্মল ছিল বাড়িতে? হ্যাঁ। গলার মধ্যে মরুভূমি, চোখের সামনে অথই সমুদ্র, তবু সেই গলাকে ভিজিয়ে নিয়ে বলতে হয়, হ্যাঁ এই যে দিলেন বই। নাটক নভেল? না, গল্পের বই। ওই একই কথা। তাই এই বয়সে এত বেশি নাটক নভেল না পড়াই ভালো মা, কেবল কুচিন্তা মাথায় আসার গোড়া। বাবা গা করছেন না তাই, নচেত বয়সে বিয়ে হলে তো এতদিনে 2 ছেলের মা হয়ে বসতিস। এই উপদেশ, এই ভাষা। তাই বকুল বলে, এই ছাদ থেকে ছাতে যদি অদৃশ্য হয়ে উড়ে যাওয়া যেত। প্রভাত মুখুজ্জের মনের মানুষের গল্পের মতো। যা বলেছ, সত্যি ভীষণ ইচ্ছে হয় স্বপ্নে কোন একটা শেকড় পেলাম, যা মাথায় ছোঁয়ালে অদৃশ্য হয়ে যাওয়া যায়। তোমার মাথায় আর আমার মাথায় ঠেকিয়ে নিয়ে বেশ সকলের নাকের সামনে বসে গল্প চালানো যায়। হঠাৎ ভীরু নির্মল একটা সাহসীর কাজ করে বসে। সম্মুখবর্তিনীর একটা হাত চেপে ধরে হেসে হেসে বলে, অদৃশ্য হলে বুঝি শুধু গল্পে ছাড়ব? আহা ধ্যাৎ। ওই আহার সঙ্গে সঙ্গে অবশ্য হাত ছাড়ানো হয়ে গেছে। ছাদ থেকে ছাতে একটা ফেলা সিঁড়ি থাকলে বেশ হতো। ডিটেকটিভ গল্পে যেমন দড়ির মইটই থাকে। হ্যাঁ, এমনই সব কথা। কিন্তু কেন যে ওইসব দুরূহ পথের চিন্তা, তা দুজনের একজনও জানে না। শুধু যেন দেখা হওয়াটাই শেষ কথা। বকুল এই যুগের এই অনামিকা দেবীর ভাইঝির মতো বলে উঠতে পারবার কথা কল্পনাও করতে পারত না। আগে মনস্থির করো বাড়ির অমতে বিয়ে করতে পারবে, এবং বিয়ে করে এসে বউকে রাজার হালে রাখতে পারবে, তবে প্রেমের বুলি কপচাতে এসো। বকুলের যুগ অন্য ছিল। বকুল মেয়েটা বোধহয় আরও বেশি অন্য টাইপের ছিল। তাই বকুলের অভিমান ছিল না, অভিযোগ ছিল না, শুধু ভালোবাসা ছিল। মানে সেই গোয়ালার দুধের জোলো ভালোবাসাই। বকুল বলল, কই বইটা দাও, পালাই। এসেই কেবল পালাই পালাই। তা কি করব? বাহ, যদি যেতে না দিই, আটকে রাখি? ইস, ভারী সাহস। আটকে রেখে করবে কি? কিছু না, এমনি। সঙ্গীন মুহূর্তগুলো এইভাবেই ব্যর্থ করত নির্মল, কারণ ওর বেশি ক্ষমতা তার ছিল না। ওই ছেলেটার দিকে তাকিয়েও মায়া হয় অনামিকা দেবীর। বলতে ইচ্ছে করে, বেচারা। কিন্তু সেদিন ওই বেচারাও রেহাই পায়নি। শেষ রক্ষা হয়নি। যখন বইটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, সামনেই জেঠি জপের মালা হাতে। ওমা, এ কি কাণ্ড বকুল, তুই এখানে? ওদিকে তোদের বাড়ি থেকে তা বই নিতে এসেছিলি বুঝি? হ্যাঁ। আমি তো তা জানি না, তাহলে বলে দিতাম তোর ভাইপোকে। আমি এসেছি ছাদটা পরিষ্কার আছে কিনা দেখতে। 2টো বড়ি দেব কাল। কাল বড়ি দেবেন জেঠি। আজ তাই জপের মালা হাতে ছুটে এসেছেন ছাদ পরিষ্কার আছে কিনা দেখতে। আর ভাইপো? সেই খবরটা সম্পূর্ণ কল্পিত হতে পারে। জানা তো আছে বকুল বাড়ি গিয়ে ভেরিফাই করতে যাবে না। অথবা সত্যিই হতে পারে বরদা যেই টের পেয়েছে বকুল বাড়ি নেই, চর পাঠিয়েছে। কলকাতার দক্ষিণ অঞ্চলে রাজেন্দ্রলাল স্ট্রিটের একেবারে রাস্তার উপর বয়সের ছাপ ধরা এই বাড়িখানার দোতলায় সাবেকি গড়নের টানা লম্বা দালানের উঁচু দেয়ালের সিঁড়ির একেবারে মুখোমুখি চওড়া ফ্রেমের বেষ্টনীর মধ্যে আবদ্ধ যে মুখখানি দেদীপ্যমান, সেই মুখ এ বাড়ির মূল মালিক প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়ের। চারিদিকে খোলা জমির মাঝখানে সস্তায় জমি কিনে তিনি এই বাড়িখানি বানিয়ে একান্নবর্তী পরিবারের অন্নবন্ধন ছিন্ন করে এসে আপন সংসারটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমান মালিকেরা অর্থাৎ প্রবোধচন্দ্রের পুত্ররা এবং তাদের বড় হয়ে ওঠা পুত্ররা অবশ্য এখন প্রবোধচন্দ্রের দূরদর্শিতার অভাবকে ধিক্কার দেয়। কারণ আশেপাশের সেই ফেলা ছড়া সস্তা জমির 2-4 কাঠা জমি কিনে রাখলেও এখনকার বাজারে সেইটুকু জমি বেচেই লাল হয়ে যাওয়া যেত। কিন্তু অদূরদর্শী প্রবোধচন্দ্র কেবল নিজের মাপের মতো জমি কিনে
আজে বাজে প্ল্যানে শুধু একখানা বাড়ি বানিয়ে রেখেই কর্তব্য শেষ করেছিলেন, যে বাড়িটায় তার পুত্র পৌত্রবর্গের মাথা গুঁজে থাকাটুকু পর্যন্তই হয়, তার বেশি হয় না। অথচ সুপরিকল্পিত নকশায় ফ্ল্যাট বাড়ির ধাঁচে বাড়িটা বানালে যে একতলার খানিকটা অংশ ভাড়া দিয়ে কিছুটা আয় করা যেত, সেটা সেই ভদ্রলোকের খেয়ালেই আসেনি। এদেরও অথচ খেয়ালে আসে না ফ্ল্যাট শব্দটাই তখন অজানা ছিল তাদের কাছে। তখন সমাজে ফ্ল্যাটের অনুপ্রবেশ ঘটবার আভাসও ছিল না। বাসা ভাড়া, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, এই তো কথা। খেয়াল হয় না বলেই যখন তখন সমালোচনা করে। তবে হ্যাঁ, স্বীকার করে ঘরটরগুলো ঢাউস ঢাউস, আর ফালতু ফালতু এদিক ওদিক খুদে খুদে ঘরের মতন থাকায় ফেলে ছড়িয়ে বাস করার সুবিধে আছে। কিন্তু ওই যে লম্বা দালানটা একতলায় দোতলায়, কি কাজে লাগে ও দুটো? যখন সপরিবারে পিঁড়ি পেতে পংক্তি ভোজনে বসার ব্যবস্থা ছিল, তখন নিচের তলার দালানটা যদিও বা কাজে লাগত, এখন তো তাও নেই। এখন তার পরিবারের সকলেই একান্নভুক্ত নয়। যারা আছেন তারা নিজ নিজ অন্ন পৃথক করে নিয়েছেন এবং খাবার জন্য এলাকাও ভাগ করে নিয়েছেন। প্রবোধচন্দ্রের বড় ছেলে অবশ্য এখন আর ইহ পৃথিবীর অন্ন জলের ভাগিদার হয়ে নেই। তার বিধবা স্ত্রী একতলায় নিজস্ব একটি পবিত্র এলাকা ভাগ করে নিয়ে আপন হবিষ্যান্নের সুচিতা রক্ষার মধ্যে বিরাজিতা। তারই জ্যেষ্ঠ পুত্র অপূর্ব দোতলার ঘর বারান্দা ঘিরে নিয়ে নিজের মেলেচ্ছপনার গণ্ডির মধ্যে বিরাজমান। অপূর্বর আর দুই ভাই চাকরির সূত্রে ঘর ছাড়া। তারা দৈবাৎ কোনো ছুটিতে কেউ আসে, কোনোদিন মায়ের রান্নাঘরে, কোনোদিন বৌদির রান্নাঘরে, আর কোনো দিন নেমন্তন্ন খেয়েই কাটিয়ে চলে যায়। একজন থাকে রেঙ্গুনে, একজন ত্রিপুরায়। যেতে আসতেই সময় যায়। নেমন্তন্ন জোটে কাকাদের ঘরে, শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের বাড়িতে, কদাচ বড় পিসির বাড়ি। কলকাতায় বড় পিসির চাঁপাই আছে। প্রবোধচন্দ্রের মেজ ছেলে, যার ডাকনাম কানু, তার সংসার নিয়ে দোতলার আরেক অংশে বাস করেন তিনি। তার গিন্নি বাতের রোগী, নড়াচড়া কম, ছেলেমেয়েরা চাপা আর মুখ চোরা স্বভাবের, তাদের সাড়া শব্দও খুব কম পাওয়া যায়। মেজ কানুও তার বড়দা বড় বৌদির নীতিতে বিশ্বাসী। মেয়েদের যত তাড়াতাড়ি পেরেছেন বিয়ে দিয়ে ফেলেছেন। বিবাহিতা মেয়েদের আসা যাওয়া কম, কারণ কানু নামের ব্যক্তিটি আয় ব্যয় সম্পর্কে যথেষ্ট সতর্ক। হৃদয়কে প্রশ্রয় দিতে গেলেই যে পকেটের প্রতি নির্দয়তা হবে তা তিনি বোঝেন। বুঝতেও হয়, কারণ সম্প্রতি অবসর নিয়েছেন। আর আছেন প্রবোধচন্দ্রের সেজ ছেলে, ডাকনাম মানু, ভালো নাম প্রতুল, বর্তমানে যিনি ছোট। এই পরিবারের পোশাকি নামের ব্যাপারে প্রয়ের প্রতাপ প্রবল। সুবল নামের যে ছেলেটি একদা প্রবোধচন্দ্রের সংসারে সম্পূর্ণ বহিরাগতের ভূমিকায় নির্লিপ্ত মুখে ঘুরে বেড়াত, সংসার টংসার করেনি। সে অনেক দিন আগে চলে গেছে তার জায়গা ছেড়ে দিয়ে। বকুল আর সুবলে পিঠোপিঠি ছিল, দুজনেই নাম ধরে ডাকত। সেজ ভাই মানুকেই বরাবর ছোড়দা বলে বকুল। ছোড়দার রান্নাঘরেই বকুলের ঠাঁই। প্রবোধচন্দ্রের এই সৃষ্টি ছাড়া ছোট মেয়েটা তো চিরদিনের জন্যেই এই সংসারের শিকড় গেড়ে বসে আছে। মৃত্যুকালে প্রবোধচন্দ্র তার পুরনো বাড়ির নবনির্মিত তিনতলার ঘর, বারান্দা, ছাদ ইত্যাদি কেনই যে তার চিরবিরক্তিভাজন হার জ্বালানি ছোট মেয়ের নামে উইল করে দিয়ে গিয়েছিলেন, সেই এক রহস্য। তবে দিয়ে গিয়েছিলেন তার পুত্রদের চমকিত, বিচলিত ও গোত্রান্তরিতা কন্যাদের ঈর্ষিত করে। তিনতলার ওই ঘরের সংলগ্ন এক টুকরো ঘরের মতো আছে রান্না বাবদ কাজে লাগাতে, কিন্তু সে কাজে কোনোদিন লাগেনি সেটা। সেখানে অনামিকা দেবীর ফালতু বই কাগজের বোঝা থাকে স্তূপীকৃত হয়ে। পিতৃগোত্রের মধ্যে অবিচল থেকে অনামিকা অবিচল সাহিত্য সাধনা করে চলেছেন। অনামিকার আমলে প্রবোধচন্দ্রের মতো রক্ষণশীল ব্রাহ্মণের ঘরে বিয়ে না হয়ে পড়ে থাকা মেয়ের দৃষ্টান্ত প্রায় অবিশ্বাস্য। তবু এহেন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেও ছিল। ঘটেছিল নেহাতি ঘটনাচক্রে, না কোনো উল্লেখযোগ্য কারণে নয়, স্রেফ ঘটনাচক্রেই। নামের আগে চন্দ্রবিন্দু হয়ে যাওয়া সেই প্রবোধচন্দ্রের রাস
খুব ভারী না হলেও গোঁয়ার তুমি ছিল প্রবল। 3 মেয়ের যথাবয়সে যথারীতি বিয়ে দিয়ে এসে ছোট মেয়ের বেলায় তিনি যে হেরে গেলেন, সেটা মেয়ের জেদে অথবা তার চিরকুমারী থাকবার বায়নায় নয়, নিতান্তই নিজের আলস্যবশত। অথবা শুধুই আলস্য নয়, আরও কিছু সূক্ষ্ম কারণ ছিল। তার 4 ছেলে আর 4 মেয়ের মধ্যে 7টাই তো হাতছাড়া হয়ে গিয়েছিল। ছেলেদের মধ্যে 3টিকে নিয়ে গিয়েছিল বউরা, অর্থাৎ পরের মেয়েরা। সেই ছেলেদের পোশাকই এক একটা গালভরা নাম থাকলেও ডাকনাম তো ওই ভানু, কানু আর মানু। বাকি ছেলেটাকে কোনো পরের মেয়ে এসে দখল করে নিতে পারেনি, কারণ সুবল নামে সেই ছেলেটাকে তো কারো দখলে পড়ার আগে ভগবানই নিয়ে নিয়েছিলেন। আর মেয়ে 4টের মধ্যে চাঁপা, চন্দন আর পারুল নামের বড়, মেজ, সেজ 3টিকে যথারীতি হাতিয়ে নিয়েছিল পরের ছেলেরা। হয়তো সেই জন্যেই জামাইদের দুচক্ষে দেখতে পারতেন না প্রবোধচন্দ্র। স্ত্রী বিয়োগের পর আরও মেয়েদের আনাআনির নামও করতেন না। সঙ্গে সঙ্গে ওই জামাইরা আর তাদের ছানাপোনারা এসে ভিড় বাড়ায় এই আশঙ্কায়। অতএব শেষ ভরসা সর্বশ্রেষ্ঠী। তাকে হাতছাড়া করার ভয়ে তার বয়স সম্পর্কে চোখ বুজে থেকে ভদ্রলোক এমন চিরতরে চোখ বুঝলেন যে তখন আর তার বিয়ে দেবার প্রশ্ন ওঠে না। কাজে কাজেই তার দাদারা সেই প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে বসলেন না। আর বসবেই বা কি? পারুলের জুড়ি বকুল নামের সেই শান্ত, নম্র, নিরীহ মেয়েটা যে তখন অন্য নামে ঝলসে উঠে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। তাছাড়া বাপের উইল, সেই উইলের বলে বকুল যদি এ বাড়ির একাংশ দখল করে বসে থাকতেই পায়, তাকে আর বাড়ি ছাড়া করবার চেষ্টায় লাভ কি? বরকে শুদ্ধ নিয়ে এসে বসলেই কি ভালো? অতএব বিশেষ কোনো কারণে নয়, বিশেষ কোনো ইতিহাস সৃষ্টি করে নয়, নিতান্ত মধ্যবিত্ত এবং নেহায়েতি মধ্যবিত্তই পরিবারের একটা মেয়ে সেকালের সমাজ নিয়মের বজ্র আটনির মধ্য থেকে ফসকে বেরিয়ে পড়ে একালের সমাজে চড়ে বেড়াচ্ছে। এখন আর কে কি বলবে? একালে কেউ কাউকে কিছু বলে না। কিন্তু একালের সমাজে পড়ার আগে তা তখন বলেছিল বই কি অনেকে অনেক কথা। প্রবোধচন্দ্র অনেক দিন আগে যে পরিবারের একান্নের বন্ধন ছিন্ন করে চলে এসেছিলেন, তারা বলেছিল, মহিলাকুল গাড়ি ভাড়া করে কলকাতার উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে এসে হাজির হয়ে বংশমর্যাদার কথা শুনিয়ে গিয়েছিল। তবে সেই বলার মধ্যে তেমন জোর ফোটাতে পারেনি, কারণ আসামি তো ততদিনে পলাতক। প্রবোধচন্দ্রের মৃত্যুর পরেই না তাদের টনক নড়েছিল। শ্রাদ্ধের সময় জ্ঞাতি ভোজনে এসেই তো দেখে হাঁ হয়ে গিয়ে বয়স হিসেব করতে বসেছিল এই অবিশ্বাস্য ঘটনার নায়িকার। তাছাড়া ততদিনে বকুলের অন্য নামটাও দিব্যি চাউর হয়ে উঠেছে। মোট কথা, তালগোল অথবা গোলে হরি বলে বকুল রাজেন্দ্রলাল স্ট্রিটের এই বাড়িটায় শেকড় গেড়ে বসে থেকে চোখ মেলে দেখে চলেছে কেমন করে বাড়ির চারিপাশের উদার শূন্যতা সংকীর্ণ হয়ে আসছে, আর সমাজের বদ্ধ সংকীর্ণতা উদার হয়ে পড়ছে। বকুলের নিজের জীবনটার সঙ্গে বুঝি এই পাড়াটার মিল আছে। বকুলের নিজের মধ্যে কোনোখানে আর হাঁপ ফেলবার মতো ফাঁকা জমি পায় না বকুল। কোনোদিন যে কোনোখানে অনেকখানি শূন্যতা ছিল, তা স্মরণে আনতেও সময় নেই তার। সবখানটাই ঠাস বুরুনিতে ভর্তি, ঠিক ওই রাস্তার ধারের বাড়ির সারির মতো। রাস্তার ধার থেকে দেখলে শুধু এক সারি, আর 3 তলার উপরের ছাদে উঠলে তার পেছনে আরও পেছনে শুধু বাড়ি আর বাড়ির সারি। কিন্তু 3 তলার ওপরের ছাদে উঠে তাকিয়ে দেখার মতো বিলাসিতার সময় কোথায় বকুলের? ঘরের সামনের ছাদটুকুতে একটু দাঁড়িয়ে তাকিয়ে দেখার সময় হয় না। আশ্চর্য! যখন সময় ছিল তখন এই 3 তলার উপরের ছাদটা পেলে একটা রাজ্য পাওয়ার সুখানুভূতি হতে পারত। তখন ওটার জন্ম হয়নি। এখন কদাচ কোনোদিন ওই ছাদটায় উঠবার সরু লোহার সিঁড়িটার সামনে দাঁড়িয়ে মনে মনে কল্পনা করে বকুলের কৈশোরকালে যদি এটা থাকত। থাকলে যে কি হতো তা জানে না বকুল। যদি থাকতো ভাবতে গেলেই অন্য একটা বাড়ির ছাদে একখানা হাসি হাসি মুখ ভেসে ওঠে, যে মুখের অধিকারীকে শেষদি পারুল বলতো
বোকা হাঁদা নিরেট। অবশ্যই সেসব তো সেই তামাদিকালের কথা, যখন এক আধবার আসতো পারুল বাপের বাড়িতে। অনেকদিন আগে বিয়ে হওয়া 3 মেয়ের মধ্যে পারুলই মা মারা যাওয়ার পরও মাঝে মাঝে এসেছে। আর চাঁপা, চন্দন, তারা তো আর মরণকালে কেঁদে কেঁদে বলেছিলই, মা তুমিও চললে, আমাদেরও বাপের বাড়ি আসা ঘুচল। যদিও তখন সেখানে উপস্থিত মহিলাকুল, যারা নাকি ওদের খুড়ি জেঠি পিসি, তারা বলেছিল 60 বাপ বেঁচে থাকুন 100 বছর পরমায়ু নিয়ে। ওরা সেই ক্রন্দন বিজড়িত গলাতেই সতেজ সংসারের নিয়ম বুঝতে দিয়েছিল গুরুজন বর্গকে। বলেছিল, থাকুন 100 কেন 1000 বছর, মা মরলে বাপ তালুই, এ আর কে না জানে। হয়তো মা থাকতেই বাপের ব্যবহারে তার আঁচ পেয়েছিল তারা। টের পেত বাবার একান্ত অনিচ্ছার ওপরও মা প্রায় জোর করেই তাদের নিয়ে আসেন। যদিও এও ধরা পড়তে বাকি থাকত না, এই যুদ্ধের মধ্যে স্নেহ বিগলিত চিত্তটা তত নয়, কর্তব্যবোধটাই কাজ করেছে বেশি। সুবর্ণলতার এই প্রবল কর্তব্যবোধটাই তো প্রবোধচন্দ্রকে চিরটাকাল জব্দ রেখেছিল। প্রবোধচন্দ্র বুঝে উঠতে পারতেন না, নিজের জীবনটা নিয়ে নিজে যা খুশি করতে পারে না কেন মানুষ। নেহাত অসচ্ছল অবস্থা না হলে মানুষ তো অনায়াসেই থাকা খাওয়া আয়েশ আরাম সুখ ভোগ করে কাটিয়ে দিতে পারে। তবে কি জন্যে মানুষ কর্তব্য নামক বিরক্তিকর একটা বস্তুকে নিয়ে ভারগ্রস্ত হতে যাবে? সেই বস্তুটার পেছনে পেছনে আসবে যত রাজ্যের চিন্তা আর যত রাজ্যের অসুবিধা। প্রবোধচন্দ্রের এই মতবাদের সঙ্গে চিরকাল লড়ালড়ি ছিল সুবর্ণলতার, কিন্তু শেষের দিকে কতগুলো দিন যেন সুবর্ণলতা হাত থেকে অস্ত্র নামিয়ে যুদ্ধবিরতির অন্ধকার শিবিরে আশ্রয় নিয়েছিলেন। মায়ের কথা মনে করতে গেলেই বকুলের মায়ের সেই নির্লিপ্ত নিরাসক্ত হাত থেকে হাল নামানো মূর্তিটাই মনে পড়ে। মৃত্যুর অনেক আগে থেকেই সুবর্ণলতা যেন এই সংসার থেকে বিদায় নিয়ে নিজেকে মৃতের পর্যায়ে রেখে দিয়েছিলেন। সেই মৃত্যুর শীতলতার মধ্যে কেটেছে বকুলের কৈশোরকাল। তবু আশ্চর্য, সেই শীতলতার মধ্যেই ফুটেছে ফুল, জ্বলেছে আলো। তারপর তো সুবর্ণলতা সত্যিই বিদায় নিলেন। তার কতদিন যেন পরে সেবার পারুল এলো বাপের বাড়ি, ঠিক মনে পড়ে না কবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।